জীবন দিয়েই তুমি ঠাকুরকে বুঝতে পারবে। এই যে জ্যোতিষীর কাছে যাচ্ছে, দৌড়াচ্ছে, আমার আংটি দেখে অনেকে জিজ্ঞেস করে, এই আপনিও তো আংটি পরেন? বলে এটা কিন্তু আমার আংটি না, এটা আমার বউ আমাকে দিয়েছিল বিয়ের পরে, তো এটা আমার কাছে তাজমহল। ঠিক আছে, আমি এসব পড়তে পারি না, তো আমার ঘড়ি আংটি এসব আমার পড়া আসে না। তো বরদা বলতেন, এই তুই ঘড়ি পড়িস না? তো আমার বাবা ঘড়ি দিয়েছিলেন, সেই ঘড়ি আমার পড়া, তার সেই থেকে আমার ঘড়ি পড়ে না, তো ঘড়ি পড়া হয় না। আর আংটিটা আমার বউ দিয়েছিল, বললো তুমি তো পড়বে না। তখন আমি এটা এই তাজমহলের মতন, এটা আমার তাজমহল, বুঝলেন? তাহলে এটা আমি এরকম করে রেখে দিই আমার সাথে। ঠিক আছে, তা জীবনটাকে বোঝো। আমার কাছে কোনো জ্যোতিষী গল্প নেই, আমার কাছে কোনো এইসব নিয়েই নেই। আমি এক জায়গায় হাত দেখাতে গেছি, বলছে আপনার শনির দশা চলছে। আমি বললাম আমার সবচেয়ে ভালো সময় যাচ্ছে। সব যা বলছে জ্যোতিষী তাকে উল্টো করে দিচ্ছি। সে বলছে যে আমি কলকাতায় খুব বিখ্যাত জ্যোতিষী, সে বলছে আমি আপনার মতন মানুষ দেখিনি। কারণ আমি বললাম যে দেখবেও না। হ্যাঁ, কয়েক বছর পরে আবার আমি সেই জ্যোতিষীর কাছে গিয়ে বলছি কি খবর? বলে এখন আমার বোম্বেতে চেম্বার হয়েছে, বেনারসে চেম্বার হয়েছে। আপনারা দেখেছেন আমার হাতের জাদু? আমার হাত ছুতেই কলকাতাতে বোম্বে বেনারস সব ঘুরতে শুরু করেছেন। বলেছে যে আমি জাদুকর, কারণ আমি ঠাকুর নিয়ে চলি, তো এর থেকে বড় জাদু আমার কাছে নাই। তো তোমাদের সবার কাছে জাদু আছে। আমি যেটা বলছি এটা আমার বিশ্বাসের থেকে, কারণ আমি মনে করি যে এইভাবেই হবে, এইভাবেই হবে। এই যে এখানে মন্দির হবে, কেন্দ্র হবে, যা হবে, এই কয়েকটা মানুষের গল্প হতে পারে না, কয়েকটা মায়ের গল্প হতে পারে না। এটা সবার গল্প করো, এটা সবার গল্প করো। আর আপনারা যারা এই কেন্দ্র দেখেন, দেখাশোনা করেন, আমি একটা কথা সবাইকে বলি যে যখনই পরিচালনা হয় একজন সবকিছু দেখাশোনা করে, এটা না করে সবাই আপনারা শুনে রাখেন। আমি সব জায়গায় একটা কথা বলি, যে কে পরিচালনা করছে তিনি টাকা ছোবেন না, আর তার অহংকার সবচেয়ে কম থাকে। তিনি ঠাকুরে একদম স্থির থাকবেন আর বিনীত থাকবেন, এই মানুষ পরিচালনা করবে। আর একটা মানুষ থাকবে যার কাছে টাকার হিসাব চাইলে সে অপমানিত হবে না, তার কোনো মান অপমান লাগবে না, হিসাব চাইলে তার কোনো হেলদোল হবে না, সে অপমান বোধ করবে না। ঠাকুর বলছে যে হিসেব চাইলে যে অপমানিত হয় তার কাছে লুকিয়ে চৌর্যবৃত্তি ঢুকে আছে অন্তরে। সেই জন্য হিসাবের সেই রকম মানুষ হতে হবে যে ঠাকুরকে ভালোবাসে। আর তৃতীয় মানুষ হবে যে এই সমস্ত হিসাব নিয়ে দেওঘরে নিয়ে যাবে, ওখানে জমা দেবে, নিয়ে আসবে। এই মন্দির এইভাবে পরিচালিত হোক। যত মায়েরা আছে, যত দাদারা আছে, যত ভাইরা আছে, সবাই বসে কে পরিচালনা করবে, কে এটার অর্থ দেখবে, আর কে হিসাব নিয়ে যাবে। তারপর কে প্রণামী দেখবে, কে আনন্দবাজার দেখবে, কে গেস্ট হাউস দেখবে, কে কনস্ট্রাকশন দেখবে, সেগুলো সব বিভাগ করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে দেখবেন যে সবটা কাঁচের মতন আর পার থাকবে, আর আমাদের কাঁচের মতন আর পার থাকা দরকার। ঠিক আছে, ফিলান্থ্রপির যে কার্যক্রম, যত টাকা পয়সা আছে, কোনো টাকা পয়সা আমি কোনোদিনও হাত দিই, কোনোদিনও না। আমি জ্ঞানত ওইখানে টাকা দিই। আমি গাড়ি ঘোড়া যা চড়েছি নিজের যোগ্যতায় চড়েছি, কোনোদিনও ফিলান্থ্রপিতে আমার যাতায়াত ইত্যাদিতে কোনোদিনও বিল পাঠাই। ঠিক আছে, আমি মানুষের জন্য চেষ্টা করেছি করতে, মানুষ আমাকে যা দিয়েছে তাই দিয়ে আমার জীবন চলে গেছে। ঠিক আছে, তাহলে জীবনটাকে বুঝে দেখবে যে ঠাকুরের জিনিস ঠাকুরের কাজের জন্য, আমার কাজের জন্য, আমাদের ব্যক্তিগত কাজের জন্য। ঠিক আছে, আমার ঘরেও যদি আমি কাজ করে দিই, ঘরে সমস্ত খরচ আমি দিই। আমার গাড়ি ঘোড়া সারাতে আমি দিই, গাড়িতে তেল ভরাতে আমি দিই, আমি যে যাতায়াত করি সব আমার খরচায় আমি চলার চেষ্টা করি। আমি চেষ্টা করি ঠাকুরের গায়ের ওপর কোনো ভর দিতে না। তোমার যদি কোনো কাজ থাকে ঠাকুর, সেটা আমি বরং করার চেষ্টা করা উচিত। ঠিক আছে, সবাই এরকম করে চেষ্টা করবে, নিজেরটা তো করবেই, উপরন্তু ঠাকুরেরটা করবে। আর তোমাদের কোনো কাজ নেই, একটাই কাজ, জয়গুরু আওয়াজ আর এই পোশাক, এই বাদ দিয়ে তোমাদের যদি কেউ বলে যে এটা ভালো মানুষ, এটা আলাদা মানুষ, তাহলে বুঝবে যে তোমার ঠাকুরের কাজ হয়ে গেছে, আর কিছু করতে হবে। ঠিক আছে, কি করবে? জয়গুরু আওয়াজ দিলে বলো ও এটা জয়গুরু পার্টি, দরকার নেই, আমি জয়গুরু দেবো না, তুই বোঝ এবার আমাকে। ঠিক আছে, আমি একটা পাহাড়ের গ্রামে গেছিলাম হিমাচলে, সেই গ্রামে গিয়ে আমি 6-7 দিন ছিলাম। সেই গ্রামের মানুষের সাথে আমার আলাপ হয়েছিল। এইবার সেখান থেকে 250 জন এসেছিল, 250 জন। তারা জানে না আমি কে, আমি কোনো দিনও তাদের বলিনি। 7-8 বছর পরে ওখানে একটা গুরু ভাই গেছে, সে বলছে যে ওখানে গেছি কিন্তু একটা গুরু ভাই নেই যে আমি সৎসঙ্গ দেবো। আমি বললাম ওই গ্রামে যাও, ওই গ্রামের লোকরা তোমাকে সাহায্য করে দেবে, আমার কথা বলবে। এখান থেকে আমার সাথে থাকে একটা ভাই দীপন,
সে ওদের ফোন করলো, তারা গেল, প্রথম সে ঠাকুরের কথা শুনলো, প্রথম সে জানলো যে আমি কে ছিলাম, আমি ওদের সাথে যে ছিলাম আমি কে ছিলাম। তারপর দীক্ষা নিল তারা। এইবার গত ফেব্রুয়ারিতে তারা প্রায় 250 জন এসেছিল ওই গ্রাম থেকে। আর ওইখানের অঞ্চলের সবাই জানে ঠাকুরের মানুষকে, ঠিক আছে? তাহলে আমার পরিচয় আমার জয়গুরু জ্ঞাপন না, আমার পরিচয় এই পোশাক না। আমি ওখানে কিন্তু এই পোশাকে ছিলাম না, আমি জামা প্যান্ট পরে থাকতাম, আর কোনোদিনও জয়গুরু বলিনি, কাউকে কিছু বুঝতে দিইনি। তারা পরে বুঝেছে যে আমি কে। তারা আমার কাছে আসতো, আমি চা নিয়ে যেতাম, আমার বউ রান্না করতো, তাদের খাওয়াতাম, এইসব করতাম। আমার ছেলেরা ছিল আমার সাথে মানুষরা ছিল, আমি কাউকে বুঝতে দিইনি যে আমি কে, ঠিক আছে? কারণ আমি যেখানে যাই সেখানে তো মানুষ ঘিরে ফেলে। আমি চাচ্ছিলাম যে আমি আমার মতন থেকে, আমি মানুষ কেমন হয়েছি সেটা তো পরীক্ষা নেওয়া দরকার, তাই না? তোমরা চেষ্টা করো তোমাদের সমাজের মধ্যে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে এইভাবে প্রকাশ করতে নিজেকে। সবাই ভালো থাকবে। পারবে না এটুকু করতে? তোমাদের যা আছে, ঘর পরিবার সংসার সব ভালো করে চলো। তোমরা মায়েরা তোমাদের সংসার যা কিছু খরচ হিসেবে এমন করে চালাবে যাতে নষ্ট না হয় টাকা। তোমরা যারা উপার্জন করো দাদারা ভাইরা, তোমরা যেটা উপার্জন করো সেটা যেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা দেখো। অঢেল করার দরকার নেই। যদি দেখো যে নুন ভাত খাওয়ার যোগ্যতা আমার আছে, তাহলে নুন ভাতটাই আনন্দ চিত্তে খাবে। কখনো ভাববে না যে ও কেন ভালো খাচ্ছে, ও কেন এই খাচ্ছে। আমার যেটা যোগ্যতা, সেই যোগ্যতায় আমি রাজা। আমার যদি যোগ্যতা থাকে মাটিতে বিছানা করার, তাহলে এটাই আমার রাজ সিংহাসন, আমি এখানেই আনন্দ করে থাকতে পারি। আমার যোগ্যতা অনুযায়ী যেদিন আমার চৌকি হবে সেদিন চৌকিতে, যেদিন পালক হবে পালক, যেদিন আমার রাজমহল হবে রাজমহল, তাতে আমার এই কুড়ে ঘরটাই আমার আনন্দ, ঠিক আছে? কাউকে দেখে হিংসা করবে না। আমার যোগ্যতা যা, আমি এই যোগ্যতা অনুযায়ী বাড়তে চাই। আমি এরকম করে আকাশের কোনো চাঁদ তারা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি মাটির গল্প, আমি যেটা হতে পারি। প্রত্যেকে তাই চেষ্টা করবে। সবাই আনন্দে থাকবে। যারা আসতে পারেনি তাদের জন্য আমার মঙ্গল প্রার্থনা, আর তোমাদের জন্য। কখনো রোগ হতে পারে, বাড়িতে বিপদ আসতে পারে, ঠিক আছে? রোগ বিপদ কত রকম কিছু আসে না, ঠিক আছে? এই রোগ বিপদে, রোগের চিন্তা করো না, বিপদের না। তুমি কি করতে পারো? এই রোগ হলে, আমার বাড়িতে যদি রোগ হয় তাহলে আমি কি করতে পারি সেটাই আমার দেখতে হবে। আমি বসে থাক না, কাউকে সরাতে হবে না। আমি যখন যাবো সবাই বসে থাকলে আমি মাঝখান দিয়েই চলে যেতে পারবো। জুতোটা ওইদিকে নিয়ে যাবো, আমি বাইরে নিয়ে যা, আমি হেঁটে হেঁটেই চলে যাবো ওদের মাঝখান দিয়ে, তাহলে সবাই দেখতেও পারবে। এই যে আমি এলাম না, আমার কিন্তু আরো আগে বেরোনোর কথা। আমার এক আত্মীয় আমাদের বাড়িতে ছিল, যে বাড়িতে আত্মীয় ছিল সেই আত্মীয় হঠাৎ মারা যায়। তার সেই আত্মীয়ের দাহ অন্ত্যেষ্টির সমস্ত কার্যক্রম করে তার মেয়ে, আমার পিস্তত বল, সে বলল সে দেওঘরেই কাজ করতে চায়, তার সমস্ত ব্যবস্থা করে আমি এলাম। তাহলে দেখো যে কর্তব্যের কোথাও খাটতি হয়নি, জীবনটা হচ্ছে কর্তব্যের গল্প। আমারকে ও বলছিল থাকতে, আমি তোর সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমার তো মানুষকে কথা দেওয়া আছে, যেতে হবে, তাই আমি চলে এসেছি, ঠিক আছে? তাহলে কর্তব্য যেটা, কর্তব্যের জায়গায় কোথাও খাঁকতি রাখতে হবে। তাহলে যেটা কর্তব্য করছে, স্বামী হিসেবে যদি কর্তব্য করো তাহলে স্বামীর ধর্ম পালন করো, স্ত্রী হিসেবে স্ত্রীর ধর্ম পালন করো।